এসএসসি পরীক্ষা 2025-এর সর্বশেষ পরীক্ষা হলো বাংলা দ্বিতীয়। এই পরীক্ষাতে এমসিকিউ কিন্তু খুবই টাফ একটি বিষয় এবং আমরা আজকে এই ক্লাসে টোটাল 450 এমসিকিউ রেখেছি এবং এই 450 এমসিকিউ গুলো সেই সবগুলো এমসিকিউ যেগুলো বিগত 7 বছরে সবচেয়ে বেশিবার আসছে। বিগত 7 বছর যে প্রশ্নগুলো সবচেয়ে বেশিবার আসছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আজকে রেখেছে এবং অবশ্যই এই জায়গা থেকে তোমরা অবশ্যই ফুল ফ্রি কমন পাবা। অর্থাৎ দেখো তোমাদের যে বিগত সালে যে প্রশ্নগুলো আমরা যদি তোমাকে এইটা দেখাই, মেইনলি আমি এখানে যেটা করছি সেটা হলো ঢাকা বোর্ড 2024। তো এভাবে শুরু করে 2015 পর্যন্ত যতগুলো বোর্ড আছে, 24 থেকে শুরু করে 15 পর্যন্ত সকল বোর্ডে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেই সকল প্রশ্নগুলোকে আমরা কিন্তু রেখেছি এবং এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে করো তাহলে এতটুকু তোমাকে আমি আশ্বস্ত করতে পারি যে বাংলা ফার্স্ট পেপার যেই ত্রুটিটা তোমার হয়েছে সেই ত্রুটিটা এখান থেকে কিন্তু পরিপূর্ণ করতে পারবা। এবং বাংলাকে সবাই কিন্তু এমসিকিউকেই ভয় পায়, কেননা রিটেন পার্ট তো মোটামুটি সবাই পারে। তো চলো আমরা বেশি কথা না বলে আমাদের 450 এমসিকিউ শুরু করি এবং প্রত্যেককে সকলকে একটাই অনুরোধ করব, সেটা হলো ক্লাসটা অবশ্যই সুন্দর করে দেখবা, না হলে অনেক ক্ষেত্রে বলবো ভাই আমার পরীক্ষা ভালো হয়নি। তুমি যদি ক্লাসটা এদিক ওদিক গল্প করে দেখো তাহলে তো ভালো না হতে খুব স্বাভাবিক, তাই না? তো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। তো চলো আমরা ফার্স্ট প্রশ্নে আসি। আচ্ছা, এটা মোটা হয়ে আছে, একটু চিকন করে দিচ্ছে। প্রথম প্রশ্ন, অপরূপ শব্দটি দ্বারা শ্রীহীনতা না বুঝিয়ে অনির্বাচনীয় সৌন্দর্যকে বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? অপরূপ শব্দটি দ্বারা শ্রীহীনতা না বুঝিয়ে অনির্বাচনীয় সৌন্দর্যকে বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন ঘটে? সেক্ষেত্রে উত্তর হবে অর্থের উন্নতি ঘটে। অর্থের উন্নতি ঘটে, ঠিক আছে। তারপর যদি আমরা 2 নম্বর প্রশ্নে আসি, 2 নম্বর প্রশ্ন হলো ঠোঁট কাটা এর সমর্থক বাগধারা কোনটি? ঠোঁট কাটা এর সমর্থক বাগধারা কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে এখানে আমাদের 2 নম্বর প্রশ্ন উত্তর হবে এম নাম্বারটি, অর্থাৎ হলো চশমখোর। ঠোঁট কাটা এর সমর্থক বাগধারা হলো চশমখোর। এরপর আমরা 3 নম্বর প্রশ্নে আসবো। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে রাত শব্দের শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? রাত শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? উত্তর হবে সর্বরী। সর্বরী হলো তোমার কি রাত শব্দের সঠিক প্রতিশব্দ। এরপর 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে কোন নির্দেশকটি বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে ব্যবহৃত হয়? কোন নির্দেশকটি বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে ব্যবহৃত হয়? উত্তর হবে খানা, ঠিক আছে। তারপর 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, নিচের কোন বাক্যটিতে প্রশংসা আবেগ প্রকাশ করে? নিচের কোন বাক্যটিতে প্রশংসা আবেগ প্রকাশ করে? তো আমাদের 2 নম্বরটার উত্তর তো পেয়েছি আমরা। আচ্ছা, 3 নম্বর নাকি? 3 নম্বর উত্তর হবে সাবাস, এমন খেলাই তো চেয়েছিলাম। এখানে কিন্তু তাকে প্রশংসা করা হয়েছে। সাবাস, এমন খেলাই তো চেয়েছিলাম, এখানে তার প্রশংসা আবেগ প্রকাশ হয়েছে। 6 নম্বর প্রশ্ন, কোন শব্দটি নিত্য নারীবাচক? কোন শব্দটি নিত্য নারীবাচক? সেক্ষেত্রে উত্তর হবে সতেন। সতেন শব্দটি হলো একটি নিত্য নারী বাচক শব্দ। 7 নম্বর প্রশ্ন, রাজাপথ কোন সমাস? রাজাপথ কোন সমাস? উত্তর হবে তৎপুরুষ সমাস। রাজাপথ হলো একটি তৎপুরুষ সমাস। 8 নম্বর প্রশ্ন, নিপাতনে সিদ্ধ স্বরধ্বনি কোনটি? নিপাতনে সিদ্ধ স্বরধ্বনি কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে হলো কুলটা। নিপাতনের সিদ্ধ স্বরধ্বনি হলো কুলটা, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা চলে যাবো, এখানে 9 ছিল, 10 নম্বর প্রশ্নের দিকে। আচ্ছা, এটাকে কত নম্বর ছিল? 8 নম্বর না 9 নম্বর। উন্নতি শব্দের বিপরীত শব্দ কোনটি? উন্নতি শব্দের বিপরীত শব্দ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে অবনতি। উন্নতির বিপরীত হলো অবনতি। 10 নম্বর প্রশ্ন, মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে? মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে লেখার ও ছাপার। মুখের ভাষা ক্রমশ লেখার ও ছাপার ভাষায় পরিণত হয়েছে। 11 নম্বর প্রশ্ন, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? উত্তর হবে ধ্বনি। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনি। 12 নম্বর প্রশ্ন, সাধুরীতির বহু সর্বনামে কি যুক্ত থাকে? সাধুরীতির বহু সর্বনামে কি যুক্ত থাকে? সেক্ষেত্রে উত্তর হবে হ বর্ণ। কি বর্ণ? হ বর্ণ। সাধুরীতির বহু সর্বনামে হ বর্ণ
যুক্ত থাকে। 13 নম্বর প্রশ্ন, তালুর অংশ কয়টি? তালুর অংশ কয়টি? উত্তর হবে তালুর অংশ হলো 2টি। তালুর অংশ কয়টি? তালুর অংশ হলো 2টি। 14 নম্বর প্রশ্ন, কোনটি মৌলিক স্বরধ্বনি? কোনটি মৌলিক স্বরধ্বনি? সেক্ষেত্রে উত্তর হবে হর্ষই। হর্ষই হলো মৌলিক স্বরধ্বনি। 15 নম্বর প্রশ্ন, চাই শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি? চাই শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে স্বর অ। স্বরে আ হলো চাই শব্দের পূর্ণ স্বরধ্বনি। 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে পার্শ্বিক ব্যঞ্জন বর্ণের উদাহরণ কোনটি? পার্শ্বিক ব্যঞ্জন বর্ণের উদাহরণ কোনটি? উত্তর হবে ল। ল হলো একটি পার্শ্বিক ব্যঞ্জন বর্ণের উদাহরণ। 17 নম্বর প্রশ্ন, মৌমাছি এর সঠিক উচ্চারণ হলো? মৌমাছি এর সঠিক উচ্চারণ হলো মৌ, তারপর এখানে হসন্ত মাছি, মৌ হসন্ত মাছি, ঠিক আছে? মৌমাছি, মৌমাছির সঠিক উচ্চারণ হলো মৌ হসন্ত মাছি, ঠিক আছে? তারপর 18 নম্বর প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে হলো শব্দমূলের অপর নাম কি? শব্দমূলের অপর নাম কি? উত্তর হবে প্রকৃতি। শব্দমূলের অপর নাম হলো প্রকৃতি। তারপরে 19 নম্বর প্রশ্ন যদি বলি, বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কতটি? বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কতটি? সেক্ষেত্রে তোমাদের 19 নম্বর প্রশ্নের উত্তর হবে অর্ধ শতাধিক। অর্ধ শতাধিক। বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা হলো অর্ধ শতাধিক, ঠিক আছে? তারপর 20 নম্বর প্রশ্ন, যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তা কোন কারক? যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তা কোন কারক? সেক্ষেত্রে 20 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো অপদান। তা হলো অপদান। যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে অপদান কারক বলা হয়, ঠিক আছে? এরপর যদি আসে 21 নম্বর প্রশ্ন, পাখিগুলো নীল আকাশে উড়ছে। পাখিগুলো নীল আকাশে উড়ছে। প্রশ্ন হলো গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি হলো, গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি হলো একটি সরল বাক্য। গঠন বৈশিষ্ট্য অনুসারে বাক্যটি একটি কি বাক্য? সরল বাক্য। 22 নম্বর প্রশ্ন, যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে? যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে? সেক্ষেত্রে 22 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো বিশেষ্য বর্গ। যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি করে। 23 নম্বর প্রশ্ন, তারা সাগরের তীরে ঝিনুক কুড়ায়। তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো। বাক্যটি কোন কালের ক্রিয়ার? বাক্যটি কোন কালের ক্রিয়ার? তো দেখো, তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো মানে অতীতে কোনো একটা কাজ করতো। তারা অতীতে কোনো একটা কাজ করতো, তার মানে উত্তর হবে নিত্য অতীত। এটা হলো তার নিত্য অতীত। 24 নম্বর প্রশ্ন বলা হয়েছে লোকে কি না বলে। লোকে কি না বলে। বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে? বাক্যের লোকের সাথে দেখো এ যুক্ত আছে, লোক প্লাস এ, লোককে নাকি? তো প্রশ্ন হলো বাক্যের লোকের সাথে কি যুক্ত আছে? তো উত্তর হবে কি, কোন বিভক্তি যুক্ত আছে? এ বিভক্তি, লোক এ, ঠিক আছে? তারপরে 25 নম্বর প্রশ্ন যদি আসে, বৃক্ষ শব্দকে বহুবচন করাতে কোন নগ্নকটি ব্যবহৃত হয়? বৃক্ষ শব্দটি বহুবচন করাতে কোন লগ্নকটি ব্যবহৃত হয়? তো আমরা জানি যে বৃক্ষর যে বিষয়টা আছে, বৃক্ষকে বলা হয় বৃক্ষ সমূহ। বৃক্ষ সমূহ, বৃক্ষ সমূহ মানে হলো অনেকগুলো বৃক্ষ, ঠিক আছে? তো বৃক্ষকে বহুবচন করার জন্য আমাদের কি ব্যবহার করা হয়? বৃক্ষ সমূহ। 26 নম্বর প্রশ্ন, অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়? অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়? উত্তর হবে অনুসর্গকে 2 ভাগে ভাগ করা যায়। অনুসর্গকে 2 ভাগে ভাগ করা যায়। 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সংযোজক ক্রিয়ার উদাহরণ? নিচের কোনটি সংযোজক ক্রিয়ার উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে উদয় হওয়ার, ঠিক আছে? উদয় হওয়া হলো সংযোজক ক্রিয়ার উদাহরণ। তারপর চলে যাবে 28 নম্বর প্রশ্ন, নিচের কোন ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে? সেক্ষেত্রে 28 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো পটাপট, পটাপট। 29 নম্বর প্রশ্ন, বাচ্য কত প্রকার? বাচ্য কত
প্রকার। উত্তর হবে বাচ্য হলো 3 প্রকার। বাচ্য কত প্রকার? বাচ্য হলো 3 প্রকার। 30 নম্বর প্রশ্ন, বাক্যের মধ্যকার একাধিক শব্দকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়? বাক্যের মধ্যকার একাধিক শব্দকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্নটি ব্যবহৃত হয়? উত্তর হবে হাইপেন। কোনটা ব্যবহার করা হয়? হাইপেন ব্যবহার করা হয়। এরপর চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। তো আমরা এখানে যদি নিচে আসে, পরবর্তী প্রশ্ন হলো, সে লিখেছে আর হাসছে। সে লিখছে আর হাসছে। সে লিখছে আর হাসছে। বাক্যে লিখছে আর হাসছে কোন বর্গ? বাক্যে লিখছে আর হাসছে কোন বর্গ? উত্তর হবে ক্রিয়াবর্গ। উত্তর হবে কি? ক্রিয়াবর্গ, কারণ এখানে কোনো কিছু করা বোঝানো হচ্ছে। 2 নম্বর হলো, ক্রিয়া বিশেষ্যের উদাহরণ কোনটি? ক্রিয়া বিশেষের উদাহরণ কোনটি? উত্তর হবে ভোজন। ভোজন হলো একটি ক্রিয়া বিশেষণ। তারপরে সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে হলো যে সে। যে সে হলো সাপেক্ষ সর্বনামের উদাহরণ, যেমন তেমন। ঠিক আছে। তারপর 4 নম্বরে, বিধায় বিশেষণ রয়েছে কোন বাক্যে? বিধায় বিশেষণ রয়েছে কোন বাক্যে? উত্তর হবে এই পুকুরে পানি ঘোলা। এই পুকুরের পানি ঘোলা, এখানে রয়েছে বিধায় বিশেষণ। বিধায় বিশেষণ রয়েছে এই পুকুরের পানি ঘোলা। তারপরে তোমাদের 5 নম্বর প্রশ্ন, যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? সেক্ষেত্রে তোমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো হেসে ওঠা। যৌগিক ক্রিয়ার উদাহরণ হলো হেসে ওঠা। 6 নম্বর প্রশ্ন, পদানু ক্রিয়া বিশেষণ রয়েছে কোন বাক্যে? পদানু ক্রিয়া বিশেষণ রয়েছে কোন বাক্যে? সেক্ষেত্রে উত্তর হবে মরিত মরব। মরিত মরব, এখানে পদানু ক্রিয়া বিশেষণ রয়েছে। 7 নম্বর প্রশ্ন, তো আমি এখানে একটু আসবো। কোনো কিছুতেই সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয়? কোনো কিছুতেই সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয়? সেক্ষেত্রে উত্তর হবে টুকু। উত্তর হবে কি? টুকু। 8 নম্বর প্রশ্ন, সকলের মঙ্গল হোক বাক্যটি বর্তমান কালের কোন রূপ? বাক্যটি বর্তমান কালের কোন রূপ? উত্তর হবে অনুজ্ঞা বর্তমান। এটা হলো অনুজ্ঞা বর্তমান। সকলের মঙ্গল হোক। 9 নম্বর প্রশ্ন, ঠোঁট কাটা বাগধারাটির অর্থ কি? ঠোঁট কাটা বাগধারাটির অর্থ কি? উত্তর হবে বেহায়া। ঠোঁট কাটা বাগধারাটির অর্থ হলো বেহায়া। 10 নম্বর প্রশ্ন, বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্নটি ব্যবহৃত হয়? বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্নটি ব্যবহার করা হয়? উত্তর হবে হাইপেন। উত্তর বলা হয় হাইপেন। ঠিক আছে। তারপর চলে যাবো আমরা এখানে। 11 নম্বর প্রশ্ন, কর্মবাচক উদাহরণ কোনটি? কর্মবাচক উদাহরণ কোনটি? উত্তর হবে চিঠিটা পড়া হয়েছে। চিঠিটা পড়া হয়েছে, এটা একটা কর্মবাচক উদাহরণ। ঠিক আছে। তারপরে 12 নম্বর প্রশ্ন, অর্থের সঙ্গীত রাখার জন্য বাক্যে ব্যবহৃত কোন পদের পরিবর্তন প্রয়োজন? অর্থের সঙ্গীত রাখার জন্য বাক্যে ব্যবহৃত কোন পদের পরিবর্তন প্রয়োজন? সেক্ষেত্রে উত্তর হবে সর্বনাম। সর্বনামের প্রয়োজন। 13 নম্বর প্রশ্নে, রাজীব বাংলা ব্যাকরণে ভালো। রাজীব বাংলা ব্যাকরণে ভালো। বাংলা ব্যাকরণে কোন কারক? বাংলা ব্যাকরণে কোন কারক? সেক্ষেত্রে 13 নম্বর প্রশ্নের উত্তর হবে অধিকরণ। এই কারকটাকে বলা হয় অধিকরণ। রাজীব বাংলা ব্যাকরণে ভালো। এখানে ব্যাকরণে বলতে ব্যাকরণ হলো তোমার কি? অধিকরণ যে কারকটা আছে সেটা। ঠিক আছে। তারপর এরপর যদি আসে গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 3 ভাগে। গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। তারপরে বিধায়ী ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? বিধায়ী ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? উত্তর হবে পূরক। বিধায়ী ক্রিয়ার বিশেষ্য অংশকে পূরক বলে। 16 নম্বর প্রশ্ন, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি? নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি? সেক্ষেত্রে আমাদের উত্তর হবে একাদশ।
নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ হলো একাদশ। ঠিক আছে, তারপরে 17 নম্বর প্রশ্ন, বিকৃতি স্বরধ্বনি কোনটি? বিকৃত স্বরধ্বনি কোনটি? সেক্ষেত্রে 17 নম্বর প্রশ্ন উত্তর হবে স্বরে আ। স্বরে আ একটি বিকৃত স্বরধ্বনি। 18 নম্বর প্রশ্ন, ধনত্বের দ্বিত্বের উদাহরণ কোনটি? ধনাত্বের দ্বিত্বের উদাহরণ কোনটি? এই প্রশ্নটা কিন্তু আমি অলরেডি 3-4 বার পেলাম। ঠিক আছে, ধনাত্বের দ্বিত্বের উদাহরণ কোনটি? তো উত্তর হবে ঝমঝম। ঝমঝম হলো ধনাত্বের দ্বিত্বের উদাহরণ, একই শব্দ দুইবার ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তারপর 19 নম্বর প্রশ্ন, নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি? নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি? উত্তর হবে বিধবা। নিত্য নারীবাচক শব্দের উদাহরণ হলো বিধবা। 20 নম্বর প্রশ্ন, চশমা কোন ভাষার শব্দ? চশমা কোন ভাষার শব্দ? উত্তর হবে ফার্সি ভাষা। চশমা কোন ভাষার শব্দ? উত্তর হবে চশমা ফার্সি ভাষার শব্দ। এরপরে যদি আসে, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? সেক্ষেত্রে 21 নম্বর প্রশ্ন উত্তর হবে 7টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি। 22 নম্বর প্রশ্ন, প্রাচীর শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচীর শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হবে প্রতীচি। ঠিক আছে, 23 নম্বর প্রশ্ন, হাতি শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? হাতি শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? হবে দ্বীপ। হাতি শব্দের সঠিক প্রতিশব্দ হলো দ্বীপ। 24 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোনটির? বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোনটির? উত্তর হবে সংস্কৃতের। বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সংস্কৃতের। 25 নম্বর প্রশ্ন, বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ কোনটি? বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ কোনটি? সেক্ষেত্রে 25 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো জিভ। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ হলো জিভ। 26 নম্বর প্রশ্ন, পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? সেক্ষেত্রে 26 নম্বর প্রশ্নের উত্তর হবে ল। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হলো তোমার কি? ল। তারপর যদি আসি 27 নম্বর প্রশ্নে, 27 নম্বর প্রশ্নে বলেছে, যে শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বাক্যকে জোরালো হয় তাকে কি বলে? যে শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বাক্যে জোরালো হয় তাকে কি বলে? উত্তর হবে হলো বলক। তাকে বলা হয় কি? তাকে বলা হয় বলক। ঠিক আছে, 28 নম্বর প্রশ্ন, নিমখুন শব্দের নিম উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিমখুন শব্দের নিম উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে প্রায়। নিমখুন শব্দের নিম উপসর্গটি প্রায় অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তারপর 29 নম্বর প্রশ্ন, ভাব অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? ভাব অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? উত্তর হবে বাহাদুরি। উত্তর হবে কি? বাহাদুরি। 30 নম্বর প্রশ্ন, অপমিত কর্মধারায় সমাস কোনটি? অপমিত কর্মধারার সমাস কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে চন্দ্রমুখ। অপমিত কর্মধারার সমাস হলো চন্দ্রমুখ। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী বোর্ডে চলে যাব আমরা। তো এখানে আমরা কাজ করব। তো এখানে যদি আমরা খেয়াল করি, বলা হয়েছে চাঁদ শব্দের সমর্থক শব্দ কোনটি? চাঁদ শব্দের সমর্থক শব্দ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে ইদু। চাঁদ শব্দের সমর্থক শব্দ হলো কি? ইদু। কত নম্বর এটা? আচ্ছা, এক সেকেন্ড, 424। তো কি চাঁদ শব্দের সমর্থক শব্দ কোনটি? ইদু। ঠিক আছে, তারপর 2 নাম্বার ইন্দু। তো 2, বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? উত্তর হবে বর্গ। একে বলা হলো বর্গ। তারপর চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার সত্য অসমাপিকা ক্রিয়া বিভক্তি? আবার বলছি, নিচের কোনটি
প্রযোজক ক্রিয়ার সত্য অসমপ্রিকা ক্রিয়া বিভক্ত, সেক্ষেত্রে উত্তর হবে আলে। আলে করালে, আলে করালে, ঠিক আছে। তারপরে নিচের কোনটি আত্মবাচক সর্বনাম? নিচের কোনটি আত্মবাচক সর্বনাম? সেক্ষেত্রে উত্তর হবে স্বয়ং। স্বয়ং হলো আত্মবাচক কে সর্বনাম। তারপর আসবো ৫ নম্বর প্রশ্নে। সাধারণত গণ্য কর্মে কে বিভক্তি হয়? সাধারণত গণ্য কর্মে কে বিভক্তি হয়? ১৮ বিধায়ী ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? বিধায়ী ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? উত্তর হবে পূরক, তাকে বলা হয় কি? পূরক। ৭ নম্বর প্রশ্ন। কোনটির কারণ যোজকের উদাহরণ? কোনটির কারণ যোজকের উদাহরণ? উত্তর হবে বসার সময় নেই তাই যেতে হচ্ছে। বসার সময় নেই তাই যেতে হচ্ছে, এটা হলো যোজকের একটি উদাহরণ, ঠিক আছে। তা লক্ষার্থের শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? লক্ষার্থ শব্দের কোন ধরনের শব্দ অর্থ কি করে? প্রকাশ করে। সেক্ষেত্রে উত্তর হবে হলো গণ্য অর্থ প্রকাশ করে। কি অর্থ? গণ্য অর্থ প্রকাশ করে। ২ নম্বর প্রশ্ন। বাক্যের বিধেয় অংশ ক্রিয়া থাকে না, তাকে বিবেচনার বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? আবার বলছি, বাক্যের ক্রিয়ার অংশে ক্রিয়া থাকে না, থাকে থাকা না থাকা বিবেচনার বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? সেক্ষেত্রে উত্তর হবে 2 ভাগে। ক্রিয়া থাকা না থাকার উপরে ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। আচ্ছা, আর পরবর্তী প্রশ্ন। সরল বাক্যে অনেক সময় কোনটি অনুপস্থিত থাকে? সরল বাক্যে অনেক সময় কোনটি অনুপস্থিত থাকে? সেক্ষেত্রে উত্তর হবে ক্রিয়া। সরল বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে। তারপর 11 নম্বর প্রশ্ন। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়েছে বা প্রকাশিত হয়? বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে 1833 সালে। 1833 সালে বাংলা ব্যাকরণ প্রথম কি করা হয়? প্রকাশ করা হয়, ঠিক আছে। এরপর 12 নম্বর প্রশ্ন। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ? নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে একাদশ। 1 + 10 = একাদশ, ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন। মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু। মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে, ঠিক আছে। মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। তারপর ধনাত্মক দ্বিতত্ত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে কোনটিতে? ধনাত্মক দ্বিতত্ত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে কোনটিতে? উত্তর হবে পটাপট। উত্তর হবে কি? পটাপট। 15 নম্বর প্রশ্ন। প্রাচ্য শব্দের বিপরীত কোনটি? প্রাচ্য শব্দের প্রাচ্য শব্দের বিপরীত শব্দ হলো? উত্তর হবে প্রতীচ্য। সরি, এটা না, উত্তর হবে প্রতীচী। কোনটা? প্রতীচ্য। 16 নম্বর। আদালত কোন ভাষার শব্দ? আদালত কোন ভাষার শব্দ? উত্তর হবে আদালত একটি আরবি ভাষার শব্দ। 27 নম্বর। পরাবাস্তব শব্দটিতে পরা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পরাবাস্তব শব্দটিতে পরা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে অতিশয়। পরাবাস্তব শব্দটিতে পরা উপসর্গটি অতিশয় শব্দে ব্যবহৃত হয়েছে। তারপরে নিচের কোনটি ভাষা পরিবার নয়? নিচের কোনটি ভাষা পরিবার নয়? সেক্ষেত্রে উত্তর হবে হলো অসীয়। অসীয় হলো ভাষা কি? পরিবার নয়। তারপর দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? উত্তর হবে র ধ্বনি। র ধ্বনি হলো দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
তারপর অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? উত্তর হবে চোরা। চোরা হলো অবজ্ঞা অর্থে কি করা হয়েছে? ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা আর আগাবো। তো এখানে আমরা চলে যাবো 21 নম্বর প্রশ্নে। চলো 21 নম্বর প্রশ্ন, গঠন বিবেচনার ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? সেক্ষেত্রে 21 নম্বর প্রশ্ন উত্তর হবে 2 ভাগে ভাগ করা যায়। গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে 2 ভাগে ভাগ করা যায়। 22 নম্বর প্রশ্ন, শব্দের শেষে ইকার ও উকার থাকলে কোন বিভক্তি হয়? শব্দের শেষে ইকার ও উকার থাকলে কোন বিভক্তি হয়? সেক্ষেত্রে উত্তর হবে তে বিভক্তি। কোন বিভক্তি? তে বিভক্তি হয়। তারপরে পাথরে মূর্তি, এখানে পাথরে কোন প্রকারের বিশেষণ? পাথরে মূর্তি, এখানে পাথরে কোন প্রকারের বিশেষণ? উত্তর হবে উপাদানবাচক। এটা হলো একটা উপাদানবাচক, মানে মূর্তিটা একটা পাথর দিয়ে তৈরি করা হয়েছে, তাই এটা পাথরের মূর্তি, তাই এটা একটা উপাদানবাচক বিশেষণ। ঠিক আছে, 24 নম্বর প্রশ্ন, চতুর্ভুজ শব্দটি কোন সমাসের উদাহরণ? চতুর্ভুজ শব্দটি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে বহুব্রীতি সমাস। চতুর্ভুজ শব্দটি বহুব্রীতি সমাসের উদাহরণ। 25, এখনো পদের ও হলো, এখানে যদি ভালো করে দেখো এখনো পদের ও হলো, তো 25 নম্বর উত্তর হবে বলক। এটা একটা বলক। 26 নম্বর প্রশ্ন, শৃগাল শব্দের সঠিক উচ্চারণ রূপ কোনটি? শৃগাল শব্দের সঠিক উচ্চারণ রূপ কোনটি? সেক্ষেত্রে 26 নম্বর প্রশ্ন উত্তর হবে শৃগাল। শৃগাল। ঠিক আছে, শৃগাল শব্দের সঠিক উচ্চারণ হবে শৃগাল। তারপরে অনুজ্ঞা ভবিষ্যৎ কালের উদাহরণ কোনটি? অনুজ্ঞা ভবিষ্যৎ কালের উদাহরণ কোনটি? উত্তর হবে তাড়াতাড়ি কাজটি করো। অনুজ্ঞা ভবিষ্যৎ কালের উদাহরণ হলো তাড়াতাড়ি কাজটি করো। কেননা অনুজ্ঞা মানে হলো কোনো কিছুকে প্রার্থনা করা, অনুরোধ করা, ঠিক আছে, বা নিষেধ করা। 28 নম্বর প্রশ্ন, সিদ্ধান্ত আবেগ কোনটি? সিদ্ধান্ত আবেগ কোনটি? উত্তর হবে বেশ তবে যাওয়াই হোক। বেশ তবে যাওয়াই হোক, মানে এখানে একটা সিদ্ধান্ত নিয়েছে তারা সবাই মিলে যে তাহলে চলো বেশ তাহলে যাওয়াই হোক, তো এটা একটা সিদ্ধান্তবাচক বাক্য। এরপরে সমাপ্রিকা ও অসমপ্রিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে? সমাপ্রিকা ও অসমপ্রিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হবে যোজক ক্রিয়া। তাকে কি বলে? তাকে বলা হয় যোজক ক্রিয়া। তারপরে বাংলা কাব্যরীতি কয় ভাগে বিভক্ত? বাংলা কাব্যরীতি কয় ভাগে বিভক্ত? উত্তর হবে 2 ভাগে। বাংলা কাব্যরীতি 2 ভাগে বিভক্ত। ঠিক আছে, এরপর যদি আসি আমরা, আচ্ছা তারপরে কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান? কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান? সেক্ষেত্রে উত্তর হবে ধ্বনি। ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম উপাদান। তারপর চলিত রীতির নতুন নাম প্রমিত রীতি হয়। চলিত রীতির নতুন নাম প্রমিত রীতি হয় 21 শতকের সূচনায়। 21 শতকের সূচনায় চলিত রীতির নতুন নাম প্রমিত রীতি হয়। কোন বর্ণগুচ্ছটি অঘোষ ব্যঞ্জন? কোন বর্ণগুচ্ছটি অঘোষ ব্যঞ্জন? সেক্ষেত্রে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো এর নাম্বারটি, অর্থাৎ দন্তাস্ব তালবস্য ছ, এগুলো হলো থেকে এই ব্যঞ্জন গুচ্ছটি হলো অঘোষ ব্যঞ্জন। ঠিক আছে, তারপরে পদ্ম শব্দের সঠিক উচ্চারণ কোনটি? পদ্ম শব্দের সঠিক উচ্চারণ কোনটি? উত্তর হবে পদ্ম। এটা পদয় দয় উকার চন্দ্রবিন্দু পদ্ম। 5 নম্বর প্রশ্ন, কোনটি স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ? কোনটি স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে হলো ইয় জ। এটা হলো তোমার কি স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ। 4 নম্বর প্রশ্ন, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে
বাক্য জোরালো হয় সেগুলোকে কি বলে? এটা আমি মোটামুটি অলরেডি 3বার পেয়েছি। যেসব শব্দাংশ পদের সাথে যুক্ত হয়ে বাক্যকে বা বাক্য জোরালো হয় সেগুলোকে কি বলে? উত্তর হবে বলক, তাকে বলা হয় বলক। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উপমান কর্মধারা সমাসের উদাহরণ? নিচের কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে 1 নম্বরটি কাজল কালো। নিচের কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ? উত্তর হবে কাজল কালো। 8 নম্বর, নিচের কোন শব্দটিতে আগত অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? নিচের কোন শব্দটিতে আগত অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে এল নাম্বারটি দক্ষিণা। উত্তর হবে কি দক্ষিণা। বিভক্তিহীন পুনরাবৃত্তি দ্বিত্ব কোনটি? বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব কোনটি? সেক্ষেত্রে 9 নম্বর প্রশ্ন উত্তর হবে হঠাৎ হঠাৎ। উত্তর হবে কি হঠাৎ হঠাৎ। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভগ্নাংশ পূরণ বাচক সংখ্যা শব্দের উদাহরণ? নিচের কোনটি ভগ্নাংশ পূরণবাচক শব্দের উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে তেহাই। তারপরে শব্দ বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কোন বিরাম চিহ্নটি বসে? শব্দ বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কোন বিরাম চিহ্নটি বসে? সেক্ষেত্রে উত্তর হবে কমা। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পর্তুগিজ শব্দ? নিচের কোনটি পর্তুগিজ শব্দ? উত্তর হবে আলমারি। আলমারি হলো একটি পর্তুগিজ শব্দ। আচ্ছা, তারপরে নিচের কোন বাক্যে সাধারণত অনুসর্গের প্রয়োগ রয়েছে? নিচের কোন বাক্যে সাধারণত অনুসর্গের প্রয়োগ রয়েছে? সেক্ষেত্রে 13 নম্বর প্রশ্ন উত্তর হবে কার কাছে গেলে জানা যাবে। এখানে রয়েছে অনুসর্গের প্রয়োগ, ঠিক আছে, কার কাছে গেলে জানা যাবে। 14 নম্বর প্রশ্ন, অপরাজয়ের বাক্যে কোন শ্রেণীর বিশেষ্য? অপরাজয়ের বাক্যে কোন শ্রেণীর বিশেষ্য? সেক্ষেত্রে উত্তর হবে সৃষ্টি নাম। উত্তর হবে কি সৃষ্টি নাম, ঠিক আছে। তারপর 15 নম্বর প্রশ্ন আসে। 15 নম্বর প্রশ্ন হলো পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কি বলে? পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হবে সাপেক্ষ সর্বনাম। পরস্পর নির্ভরশীল এরকম দুটি সর্বনামকে কি বলে? উত্তর হবে সাপেক্ষ কে সর্বনাম। 16 নম্বর প্রশ্ন, কোন কিছুর সামান্য ও অল্প পরিমাণ বোঝাতে নিচের কোন নির্দেশকটি বসে? কোন কিছুর সামান্য বা অল্প পরিমাণ বোঝাতে নিচের কোন নির্দেশকটি বসে? সেক্ষেত্রে উত্তর হবে টুকু। টুকু, ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন, গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 2 ভাগে। গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে 2 ভাগে ভাগ করা যায়। 18 নম্বর প্রশ্ন, সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি? সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হবে পধি। সমুদ্র শব্দের প্রতিশব্দ হলো পধি। 19 নম্বর প্রশ্ন, বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন যতিচিহ্নটি ব্যবহৃত হয়? বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন যতিচিহ্নটি ব্যবহৃত হয়? উত্তর হবে হাইপেন। 20 নম্বর প্রশ্ন, বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? উত্তর হবে পূরক। কি বলে? পূরক। 21 নম্বর প্রশ্ন, অতীতে প্রায় ঘটতো এমন বোঝালে কোন অতীত কাল হয়? অতীতে প্রায় ঘটতো এমন বোঝালে কোন অতীত কাল হয়? সেক্ষেত্রে উত্তর হবে নিত্যবৃত্ত অতীত। তো চলে যাবো আমরা ওই পাশে। তারপরে বাক্যের মধ্যে কোনটির ভূমিকা বদলে গিয়ে একই বাক্যের প্রকাশভঙ্গি আলাদা হয়ে যায়? বাক্যের মধ্যে কোনটির ভূমিকা বদলে গিয়ে একই বাক্যের প্রকাশভঙ্গি আলাদা হয়ে যায়? সেক্ষেত্রে 22 নম্বর প্রশ্ন উত্তর হবে ক্রিয়া। উত্তর হবে কি ক্রিয়া।
23 নম্বর প্রশ্ন, শামীম বাংলা ব্যাকরণে ভালো। নিম্নরেখা নিম্নরেখা বলতে যে নিচে রেখা রাখছে ব্যাকরণে, শব্দটি কোন কারকের উদাহরণ? মানে এই যে ব্যাকরণ যেটা রয়েছে এটা কোন কারকের উদাহরণ? নিম্নরেখা তোমার কি শব্দটি কোন কারকের উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে অধিকরণ কারক। ব্যাকরণ হলো একটি অধিকরণ কারক। ব্যাকরণ যে শব্দটি রয়েছে এটা একটা কি অধিকরণ কারক। ঠিক আছে। 24 নম্বর, গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? সেক্ষেত্রে উত্তর হবে গঠনগত দিক থেকে বাক্য 3 প্রকার। 25 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর বাক্য সাপেক্ষে যোজক দ্বারা যুক্ত হয়? কোন শ্রেণীর বাক্য সাপেক্ষে যোজক দ্বারা যুক্ত হয়? সেক্ষেত্রে উত্তর হবে এম নাম্বারটি জটিল। 26 নম্বর প্রশ্ন, বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে? বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে? উত্তর হবে উক্তি। বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে। 27 নম্বর প্রশ্ন, সুসময়ের বন্ধু কথাটি নিচের কোন বাগধারাকে সমর্থন করে? সুসময়ের বন্ধু কথাটি নিচের কোন বাগধারাকে সমর্থন করে? সেক্ষেত্রে উত্তর হবে দুধের মাছি। তারপর 28 নম্বর প্রশ্ন আসে। 28 নম্বর প্রশ্ন বলেছে, স্বরে আ ধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? সেক্ষেত্রে 28 নম্বর প্রশ্ন উত্তর হবে বিকৃত। 29 নম্বর প্রশ্ন, বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? সেক্ষেত্রে উত্তর হবে কুঠির। বাংলা লিপি কুঠির লিপির বিবর্তিত রূপ। 30 নম্বর প্রশ্ন, কোনটি বাকযন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় পতাঙ্গ? সেটা উত্তর হবে চিফ। তো আজকের ক্লাসে আমরা টোটাল এমসিকিউ করলাম তোমাদেরকে 100টি। তো আর বাকি যেই 350 এমসিকিউ রয়েছে সেটা আমরা লাইভ ক্লাসে করব। তো তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। যখনই আমরা বাংলা ব্যাকরণের জন্য লাইভে প্রবেশ করব বাকি 350 এমসিকিউ নিয়ে, যেন তুমি সঙ্গে সঙ্গে আমাদের লাইভের সাথে সংযুক্ত হতে পারো। তো আজকের এই ক্লাসটি এতটুকুই। সব ভালো থাকবা, সবার জন্য দোয়া করি বাংলা পরীক্ষার জন্য সবার ভালো হয়। আসসালামু আলাইকুম।